ওকে, আচ্ছা, রেকর্ডের কি আপনাদের ওখানে কি কোনো নোটিফিকেশন শো করছে নাকি? জি স্যার, জি শো স্যার। করছে। ওকে, আচ্ছা, দেখেন তাহলে এবার আমরা পরবর্তীতে যাই। এক্সাম্পল 2। তো এক্সাম্পল 2টায় আসেন। আচ্ছা, রেকর্ড করার কোনো অপশন নাই, পাউজ করার। আহ, pause, আচ্ছা, এখন দেখেন এক্সাম্পল 2। তো এখানে কি বলতেছে যে আমাদের একটা টার্মিনালে কারেন্টের মান দেওয়া আছে এটা, আর সময় দেওয়া আছে টি ইজিক্যাল টু 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। অর্থাৎ বলা হচ্ছে যে একটা টার্মিনালে এই কারেন্ট প্রবেশ করতেছে, আর সময় বলা আছে 1 থেকে 2 সেকেন্ড। এই সময়ের মধ্যে এই কারেন্ট ফ্লো হইলে আমাদের টোটাল কি পরিমাণ চার্জ পাবো, এটা আমাদের বের করতে হবে। মানে এখানে আমাদের কিউ এর মানটা বের করতে হবে, কিউ। তো আমরা কিউ এর সূত্রে কি পড়ছিলাম, দেখেন। কিউ সমান এরকম কি ছিল, টি ইজ ইকাল টু 0 থেকে টি ইজ ইকাল টু টি পর্যন্ত। অর্থাৎ 0 থেকে টি, আর এখানে থাকবে কি কারেন্ট ডি অফ টি। তো এটা ছিল আমাদের সূত্র। তো এখানে কারেন্টের মান হচ্ছে এটা, এই যে 3t² মাইনাস টি, আর এখানে লিমিট আছে 1 থেকে 2। তো এই যে এই সূত্র থেকে আমাদের এই যে মানটা পেলাম এটা। তো এখন আমাদের কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখন দেখেন 3t, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো দেখেন ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল, আগে সূত্রটা একটু খেয়াল করি। যে এরকম টি ডিটি, এই যে টি টু দি পাওয়ার এন। তো টি টু দি পাওয়ার এন কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের মান হবে এরকম, টি টু দি পাওয়ার এন প্লাস 1, আর নিচে হবে এন প্লাস 1। তো এইটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন যদি এই যে 3t², এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানে থ্রিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এই কারণে থ্রিটা আমাদের ফিক্সড। এখন টি² কে ইন্টিগ্রেশন করলে কত হবে, দেখেন টি² কে ইন্টিগ্রেশন করলে এখানে এন এর পাওয়ার হচ্ছে, এন এর মান হচ্ছে 2, তাহলে এক এক যোগ হবে, তাহলে মান হবে 3, আর নিচে হইল 3। তারপরে এখানে মাইনাস আছে, তো এই যে মাইনাস, এবার শুধু টি। তো টি এর এখানে এন এর মান হচ্ছে 1, তাহলে এর সাথে এক যোগ মানে টি² নিচে হবে 2। আর এই যে এদিকে আমাদের লিমিট, এখানে হচ্ছে আপার লোয়ার লিমিট, এখানে হবে আপার লিমিট। তো দেখেন এখন আমরা এখানে যেহেতু সূত্র অ্যাপ্লাই করছি, এই কারণে এখানে আর ইন্টিগ্রেশন চিহ্ন হবে না, জাস্ট আমাদের লিমিট এখানে দিতে হবে। তো এই যে এই থ্রি আর এই থ্রি ক্যান্সেল। তো আমাদের তাহলে এই থ্রি ক্যান্সেল হইলে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে এটা, এই যে এখানে। তো এখানে আমাদের এখন মান বসাইতে হবে, লিমিট। তো লিমিট বসানোর নিয়ম কি, প্রথমে হচ্ছে আপার লিমিট, তারপরে লোয়ার লিমিট। তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এই যে দেখেন টি হচ্ছে আমাদের ভেরিয়েবল, যে যে জায়গায় টি আছে ওই ওই সব জায়গায় আমাদের 2 বসাইতে হবে। তাহলে এখানে আছে কত, টি কিউব, তাহলে হবে কত, 3
কিউব মাইনাস এখানে আছে টি স্কোয়ার, তাহলে টি এর পরিবর্তে টু, তার উপরে স্কোয়ার, আর এর সাথে ভাগ আছে টু। এটা এই হচ্ছে আপার লিমিট। আর এরপরে মাইনাস, সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট মানে হচ্ছে কত, ওয়ান। তাহলে টি এর পরিবর্তে ওয়ান, তাহলে এখানে হবে ওয়ান। ওয়ানের উপর পাওয়ার হবে থ্রি, তারপরে হবে মাইনাস, এখানে আছে টু, এখানে আছে টি, টি এর উপর পাওয়ার আছে ওয়ান, তো এখানে হবে ওয়ান স্কোয়ার, নিচে হবে টু। এই যে এটা হচ্ছে আমাদের লিমিট বসানো। তো এখন দেখেন, আচ্ছা এটা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন, তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে, টু টু দি পাওয়ার থ্রি মানে এইট, ইজ এইট। আর এখানে আছে টু টু দি পাওয়ার টু মানে ফোর, এর সাথে টু আছে ভাগ, তাহলে এই যে টু, তারপরে এই যে মাইনাস, এখানে ওয়ান এর উপর কিউব মানে ওয়ান, আর এখানে আছে হাফ। তো এটাকে হিসাব করেন, এখান থেকে আট থেকে দুই বাদ দিলে হচ্ছে ছয়, আর এখানে এক থেকে হাফ বাদ দিলে হাফ, তাহলে ছয় থাকি যদি আমরা পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে হবে এটা। ক্লিয়ার? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল টু। তো এখন মনে করেন এখানে যদি আমি চেঞ্জ করি দেই পরীক্ষায়, তাহলে কি পারবেন? মনে করেন এখানে থ্রির জায়গায় ফাইভ দিয়ে রাখছি, অথবা টি এর পরিবর্তে টু, ওয়ানের পরিবর্তে মনে করেন এখানে টু দিছি, এখানে ফোর দিয়ে রাখছি, এরকম হলে পাবেন, জি পারবেন স্যার, করতে? পারবো। মানে এখানে স্যার সবকিছুই পারবো। সেম, সেম থাকবে, হয়তো এই মানগুলো চেঞ্জ হবে। যেমন এখানে টি স্কোয়ার আছে, এখানে টি কিউব হইতে পারে। আবার এখানে টি আছে, তাহলে শুধু টি আছে, তাহলে টি এর উপর স্কোয়ার হইতে পারে, এরকম। তো তাহলে আপনারা আছে এই অঙ্কটা করবেন যে টি ইজিক্যাল টু টু, আর টি ইজিক্যাল টু মনে করেন ফাইভ। আর কারেন্ট আই এর ইকুয়েশনটা হবে এরকম, আই সমান মনে করেন ফাইভ টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি স্কোয়ার। তো এটা হচ্ছে আপনাদের কাজ, এই অঙ্কটা বের করবেন, এখানে কিউব বের করবেন। কিউ, এই অঙ্কটা আপনার হচ্ছে করবেন নিজে নিজে। তো এবার আসেন প্র্যাকটিস প্রবলেম ওয়ান। তো এখানে কি বলতেছে যে কারেন্ট ফ্লোয়িং থ্রো অ্যান এলিমেন্ট ইজ এত, অর্থাৎ এখানে আই এর মান দেওয়া আছে এরকম, এবং আমাদের কি করতে হবে, চার্জ কিউ এর মান বের করতে হবে। এখানে সময় দেওয়া আছে জিরো থেকে টু পর্যন্ত। তো এখানে টোটাল সময় আছে জিরো থেকে টু, কিন্তু এই সময়টাকে এখানে আবার আলাদা করা হয়েছে। দেখেন, কারেন্টের মান টু এম্পিয়ার হবে যখন সময় জিরো থেকে বড় এবং এক থেকে ছোট। আবার কারেন্টের মান টু টি স্কোয়ার হবে যখন টি এর মান একের থেকে বড়। তো একের থেকে বড় এক দুই তিন চার পাঁচ সবকিছুই হইতে পারে, কিন্তু এখানে লিমিট করা আছে সর্বোচ্চ টু পর্যন্ত যাইতে পারবে, অর্থাৎ এটা এক থেকে দুই এর মধ্যে লিমিট করা থাকবে। তো এখন দেখেন এটা আমাদের সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখানে, তো এখানে কিউ সমান হবে কি আগের মতোই। আচ্ছা এখানে লিখি কিউ সমান এই যে টি ইজ ইকাল টু কত, জিরো থেকে টি ইজ ইকাল টু টু পর্যন্ত। আর এখানে আছে আমাদের কারেন্ট আই ডিটি। তো দেখেন এখানে জিরো থেকে টু, তো এই এই সময়টাকে আমরা কি করতেছি,
দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে এরকম 0 থেকে 1। তো যখন 0 থেকে 1 তখন কারেন্টের মান কত? 2। তাহলে এই হচ্ছে আমাদের ডিটি। তারপরে প্লাস, এবার পরের সময়টা হচ্ছে কি, এই যে 1-এর থেকে বড়, মানে এই যে 1 থেকে শুরু হইলো আর সর্বোচ্চ কত যাবে 2 পর্যন্ত, এই যে 2। তাহলে এইখানে মান হচ্ছে কত? 2t² ডিটি। তো এই এই হচ্ছে আমাদের পরের লাইনটা। তো এই লাইনের পর আমাদের কি করতে হবে? জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন এখন? দেখেন এখানে 2 আছে। তো 2 মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টই থাকলো, এখানে বাইরে নিয়ে আসলাম। এখানে শুধু ডিটি আছে এরকম। তো এখানে যদি এরকম থাকে তাহলে এটাকে আমাদের যদি ইন্টিগ্রেশন করি স্যার তাহলে টি শুধু স্কোয়ার বাই টু। টি হবে। বুঝা গেছে? তো এখানে হবে এরকম টি, আর এখানে লিমিট বসান। এখানে হবে 0 থেকে 1, তারপর প্লাস। তো এর পরেরটা কি হবে? এখানে টুটা তো থাকলোই। তারপর টি স্কয়ারকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? 2 3, নিচে আছে 3। এই যে এখানে 1 থেকে 2। তো এই অংশটা করলাম, আর বাকি অংশ তাহলে আপনারা হচ্ছে করে নেন, অ্যান্সারের সাথে মিলাবেন হয় কিনা। ইয়েস স্যার, ঠিক আছে। ক্লিয়ার? তো এই অংশটা করবেন, আর যে কাজটা দিলাম একটু আগে এই দুইটা করবেন টোটাল। তো এইখানে আমাদের এই তিনটা ম্যাথ ছিল। এখন আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। তো এইগুলো তো পড়ানো হয়েছিল, ভোল্টেজ, পাওয়ার, এই পর্যন্ত পড়ানো হয়েছিল। তো এখানে একটা ম্যাথ আছে। তো এই ম্যাথটা আমাদের দরকার নাই, আমাদের লাগবে না এটা। তো এখন আসেন সার্কিটের এলিমেন্ট। তো সার্কিটে আমাদের কি কি এলিমেন্ট আছে এগুলো একটু খেয়াল করি। তো সার্কিটে আমাদের অনেক ধরনের এলিমেন্ট আছে, অনেক টাইপের। তো তার মধ্যে একটা টাইপ হচ্ছে এরকম, যে সার্কিট এলিমেন্ট গুলো আমাদের কি ধরনের, অ্যাক্টিভ এলিমেন্ট নাকি প্যাসিভ এলিমেন্ট। অর্থাৎ অ্যাক্টিভ এলিমেন্ট গুলা কি দেখেন, যে যে এলিমেন্ট গুলা আমাদের সার্কিটে এনার্জি সাপ্লাই দেবে অথবা এমপ্লিফাই করবে, তো সেই এলিমেন্ট গুলোকে বলা হবে অ্যাক্টিভ এলিমেন্ট। যেমন জেনারেটর, ব্যাটারি, অপারেশনাল এমপ্লিফায়ার, আইসি, ট্রানজিস্টর, এইসব। তো জেনারেটর আমাদের কি করে? পাওয়ার সাপ্লাই দেয়। আবার সেম ব্যাটারিও আমাদের এখানে পাওয়ার সাপ্লাই দেয়। তো এইগুলো হচ্ছে আমাদের সার্কিটের অ্যাক্টিভ এলিমেন্ট। অর্থাৎ সার্কিটে যেসব এলিমেন্ট পাওয়ার সাপ্লাই দেয় অথবা সাপ্লাই পাওয়ারকে এমপ্লিফাই করে তাদের বলা হয় অ্যাক্টিভ এলিমেন্ট। তো তারপর আসেন প্যাসিভ এলিমেন্ট। তো প্যাসিভ এলিমেন্ট কোনগুলা? যে এলিমেন্ট গুলো এনার্জি জেনারেট করতে পারে না অথবা এমপ্লিফাই করতে পারে না, আহ, তারা কি করে? এনার্জি অ্যাবসর্ব করে। তো এগুলোকে বলা হয় প্যাসিভ এলিমেন্ট। যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। তো এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ এলিমেন্ট। তো এখন আসেন, the most important active element are the voltage and current sources that are generally deliver power to the circuit connected to them। অর্থাৎ আমাদের এলিমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স, যারা কি করে? পাওয়ার সাপ্লাই দেয়। তো এখন আসেন এই টাইপ, সোর্সের টাইপ গুলো একটু দেখি। তো সোর্স মূলত হচ্ছে দুই ধরনের হবে। একটা আছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর একটা ডিপেন্ডেন্ট সোর্স।
তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স একটা আছে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তারা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, অর্থাৎ তারা নিজেরাই ভোল্টেজ অথবা কারেন্ট সাপ্লাই দিচ্ছে। তো এই কারণে এদের নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো এখন এই সিম্বল গুলো একটু খেয়াল করেন, যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এরকম দেখতে হয়, এরকম গোল চিহ্ন, আর ভিতরে থাকবে প্লাস মাইনাস, অথবা এরকম একটা প্লাস আর একটা মাইনাস। তো এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর কারেন্ট সোর্স হইলে কি হবে, এরকম গোল চিহ্ন থাকবে, তার এখানে তীর চিহ্ন থাকবে। তো তীর চিহ্ন উপরে অথবা নিচে যে কোনো দিকে হইতে পারে। তো তীর চিহ্ন থাকলে সেটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। তো এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ আর একটা হচ্ছে কারেন্ট। ক্লিয়ার এটা? জি স্যার। তো এইগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে পরবর্তী লেকচারে। তো একটু খেয়াল করেন, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, দেখতে এরকম গোল চিহ্ন অথবা এরকম। আর ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হচ্ছে এরকম। তো এবার আসেন আমাদের ডিপেন্ডেন্ট সোর্স। তো ডিপেন্ডেন্ট কন্ট্রোল সোর্স, অর্থাৎ এরা কি হয়, অন্য সার্কিটের অন্য কোনো এলিমেন্টের মাধ্যমে কন্ট্রোল হয়, অর্থাৎ এদের মান সার্কিটের অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে। তো এই কারণে এদের নাম হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তো এগুলোকে মূলত এইভাবে চিহ্নিত করা হয়, দেখেন এই যে ডায়মন্ড শেপ। যদি ভিতরে প্লাস মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আর যদি ভিতরে এরকম তীর চিহ্ন থাকে তাহলে সেটা কন্ট্রোল কারেন্ট সোর্স। তো এখন আসেন ডিপেন্ডেন্ট সোর্স কন্ট্রোল। দেখেন এটা হচ্ছে কন্ট্রোল কারেন্ট সোর্স, এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কন্ট্রোল কারেন্ট সোর্স। তো এই কন্ট্রোল হবে এই যে ভোল্টেজ সোর্স, তো এই ভোল্টেজ সোর্সটা হয় কারেন্টের মাধ্যমে কন্ট্রোল হবে অথবা ভোল্টেজের মাধ্যমে কন্ট্রোল হবে। সেম এই কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সটাও হয় কারেন্টের মাধ্যমে কন্ট্রোল হবে অথবা ভোল্টেজের মাধ্যমে কন্ট্রোল হবে। তো এর উপর বেস করে আমরা ডিপেন্ডেন্ট সোর্সকে এরকম চার ভাগে ভাগ করতে পারি। একটা আছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, নাম হচ্ছে ভিসিএস, ভিসিএস। অর্থাৎ এই যে এটা একই হবে সার্কিটের অন্য একটা এলিমেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। এই যে এর মানটা সার্কিটের অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করবে। তো এখানে দেখেন এই যে ফোর ভি, এই ভিটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, মানে এই ভিটা সার্কিটের অন্য কোনো এক জায়গায় থাকবে, তার মানের উপর ডিপেন্ড করি এর মানটা নির্ধারণ হবে। আর যদি সেটা কারেন্টের মাধ্যমে কন্ট্রোল হয় তাহলে তার নাম হবে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এই যে দেখেন এটা 2 নম্বরটা, এটা হচ্ছে কি একটা ভোল্টেজ সোর্স, কারণ এখানে দেখেন প্লাস মাইনাস আছে, এই কারণে সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এই যে ভোল্টেজ সোর্সের মান, এখানে দেখেন 4i লেখা আছে শুধু। এই আইটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের মানটা সার্কিটের অন্য কোনো একটা জায়গায় থাকবে। তো তার মান যত হবে তার উপর বেস করি এর মান হবে 4 গুণ। মনে করেন আই এর মান যদি 2 হয় তাহলে এই সোর্সের মান হবে 4 গুণ 2, অর্থাৎ 8, এরকম। এই জি কারণে স্যার। একে বলা হচ্ছে যে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আবার এদিকে আসেন, এবার আসেন ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ কারেন্ট সোর্স। এই যে 3 নম্বরটা দেখেন, এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স কিন্তু এই কন্ট্রোল হচ্ছে ভোল্টেজের মাধ্যমে। তো এই কারণে এর নাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। আবার আসেন 4 নম্বর। তো 4 নম্বরে কি হচ্ছে, আমাদের এই যে অংশটা, তো এটা কন্ট্রোল হচ্ছে কারেন্টের মাধ্যমে, আর এটা নিজে একটা কারেন্ট সোর্স, এই কারণে এর নাম হচ্ছে কারেন্ট কন্ট্রোল এই কারেন্ট সোর্স। এই অংশটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার, তাহলে এই চারটার মধ্যে পার্থক্যটা কি স্যার? পার্থক্য এই তো,
একটা নামগুলো একটু খেয়াল করেন। এই প্রথম দুইটা কি ভোল্টেজ সোর্স? তো এই দুইটা ভোল্টেজ সোর্স, কিন্তু একটা কন্ট্রোল হচ্ছে কি ভোল্টেজের মাধ্যমে আর একটা কারেন্টের কারেন্টের মাধ্যমে। মাধ্যমে। আবার এই দুইটা আসেন, এই দুইটা কি কারেন্ট সোর্স, কিন্তু একটা কন্ট্রোল হচ্ছে ভোল্টেজের মাধ্যমে আর একটা কন্ট্রোল হচ্ছে কারেন্টের মাধ্যমে। বুঝা গেছে? জি জি স্যার। তো এবার একটু আমরা সার্কিট দিয়ে এক্সাম্পল দেখি যে আসলে এরা এই আমাদের ডিপেন্ডেন্ট সোর্স গুলো কিভাবে কাজ করে, মানে সার্কিটে কিভাবে দেওয়া থাকে। এরকম একটা সার্কিট আমরা একটু ড্র করি। আচ্ছা, আমাদের এইটাই লাস্ট, মানে এখানে আর লেকচার নাই। তো এখন দেখেন, মনে করেন আমাদের একটা সার্কিট এরকম দেওয়া আছে। এটা গোল, গোল চিহ্ন দিলাম। আচ্ছা, এখন দেখেন এইখানে আমরা নাম দিলাম এইটাতে। আচ্ছা, এখন বলেন তো, এই যে এই সোর্সটা কি সোর্স? এটা একটা ভোল্টেজ। ভোল্টেজ সোর্স। এটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কেন? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। আমি কি বলছি যে গোল? আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা। সোর্স কি ছিল? গোল ছিল এরকম, গোল অথবা এই এরকম, এরকম। তো এটা হচ্ছে গোল, তাহলে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো দেখেন এর মান ফিক্সড করা 12 ভোল্ট, অর্থাৎ এর মান সবসময় 12 ভোল্ট এখানে। কিন্তু এই যে এই সোর্সটা দেখেন, এখানে আসেন, এই যে সোর্স, এই সোর্সের মান কিন্তু এখানে 12 ভোল্ট বা যে কোনো কিছু ফিক্সড না। এই যে এখানে একটা কি আছে, 4V0। এই ভি নটের মানটা আমরা জানি না। তো এই ভি নটটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা কোন জায়গায় আছে দেখেন, সার্কিটের এই জায়গায় আছে, এই জায়গায়। অর্থাৎ এই যে 2 ওহম রেজিস্ট্যান্স, এর মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হবে তার উপর বেস করে এর মান হবে। তো দেখেন এইখানে মনে করেন এই ভি নটের মান যদি 5 হয়, তাহলে এই যে সোর্স, ভোল্টেজ সোর্স, এর মান হবে যে 4 গুণন 5 ইকুয়াল 20, এত ভোল্ট। বুঝা গেছে? জি স্যার। তো এই হচ্ছে মূলত আমাদের ডিপেন্ডেন্ট সোর্স গুলো কাজ করে। তো ডিপেন্ডেন্ট সোর্স এরকম থাকলে অবশ্যই এই যে এই সাইডে যে ভেরিয়েবলটা থাকবে, সেই ভেরিয়েবলটা সার্কিটের অন্য যে কোনো একটা এলিমেন্টের মধ্যে থাকবে। যেমন এখানে এটা আছে। তো এখানে মনে করেন এখানে যদি থাকতো আই, এই যে মনে করেন আই, তো এইখানে যদি এই আই থাকতো তাহলে এই মানটা এর উপর, এই কারেন্টের উপর ডিপেন্ড করতো। ক্লিয়ার? জি স্যার। তো লেকচার 1 মোটামুটি এই পর্যন্তই। তো এখান থেকে আপনারা হচ্ছে পড়বেন এই যে যেগুলো দেখালাম, এই যে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স গুলোর নাম, সিম্বল সহ। তারপর অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলে, অ্যাক্টিভ এলিমেন্ট কি, এক্সাম্পল, প্যাসিভ এলিমেন্ট কাকে বলে তার এক্সাম্পল। আর এদিকে প্রথম দিকে পড়াইছি আমাদের কারেন্ট ভোল্টেজ কাকে বলে এইসব। আর হচ্ছে এই যে ম্যাথ যে তিনটা করাইলাম, এখানে একটা আছে এক্সাম্পল 2, আর এখানে প্র্যাকটিস প্রবলেম 1 এটা, আর এক্সাম্পল 1। তো এগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ, এগুলো একটু দেখে নিন।
ক্লিয়ার? স্যার এই স্লাইড দেওয়া আছে গ্রুপে? হ্যাঁ, আপনাদের ইয়েতে তো এটা দেওয়া আছে। স্যার। আপনাদের ক্লাসরুম আছে না? ক্লাসরুমে সবাই কোড পাইছেন? জি স্যার। না স্যার আমি পাইনি। এই যে এই কোড আছে, এটা এটা একটু নেন। স্যার, গত ক্লাসে দিয়েছি। হ্যাঁ, এটা দিয়েছেন আজকে, এখনো যারা নেন নাই তারা এসে নিয়ে নেন এটা। স্যার, গত ক্লাসে আমরা অনেককে অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম, বাট শীটে তো নাম দেখলাম না স্যার। আহ, আমি হচ্ছে আপনাদের গুগল একটা ফর্ম দেব, মানে ক্লাসে আপনারা এমনিতে ইয়ে করেন না, আমি হচ্ছে একটা গুগল ফর্ম দেবো, তো ওই ফর্মটা হচ্ছে পূরণ করে দিবেন সবাই অ্যাটেন্ডেন্স স্যার, হিসাবে। গত ক্লাসে ফোন করছিলাম স্যার, তারপরে লিস্টে দেখলাম নাম নাই স্যার, অনেকেই নাই। না, কোন হ্যাঁ লিস্ট? এটা ছিল জাফর ওর নিজের পার্সোনালি আপনার ইয়া দিছে, যার কারণে আপনি পান নাই, ওটা স্যারের স্যার ছিল না। আমার নামটা মিসিং হয়ে গেছে। ওটা স্যারের ফর্ম ছিল না। ও, তাহলে ঠিক আছে। জি স্যার, এই জাফর দেওয়ানিগিরি করে এটা করছে। আমরা, আপনি যেটা ফর্ম দিয়েছেন সেটা আমরা পূরণ করে দিছি, পরে দেখি যে অন্য ফর্ম। আচ্ছা, সমস্যা নেই, ওটা একটু ইয়ে হয়েছে। আপনারা হচ্ছে, আমি হচ্ছে ক্লাস শেষ হওয়ার আগে আগে আপনাদের ইয়েটা দিয়ে দেবো। জি স্যার, তাহলে ঠিক আছে। তো আমরা লেকচার টুর একটু দেখি, আপলোড করে রাখি। তো আমরা লেকচার টু কি আজকে শুরু করবো নাকি? স্যার, নেক্সট ক্লাস শুরু করলে ভালো হয়। সময় থাকলে করতে পারেন।